গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা পর্ব ২। টেনশনে সুলতানার মাথা ধরে গেছে। এখন সামান্য ধরেছে, লিনা আসতে যত দেরি করবে মাথা ধরা ততই বাড়তে থাকবে। একসময় ব্যথাটা মাইগ্রেনে চলে যাবে। তখন দরজা জানলা বন্ধ করে বিছানায় ছটপট করা ছাড়া আর উপায় থাকবে না। তার মাইগ্রেন জগৎ বিখ্যাত। একবার ব্যথা উঠলে ৩-৪ দিন থাকে। সুলতানার ছোট মেয়ে বিনা বারান্দায় এসে মার পাশে দাঁড়ায়। হাসি মুখে বলল, মা, তুমি একবার ঘরে যাচ্ছ, একবার বারান্দায় আসছ। এই করে মোট ২১ বার ঘর বারান্দা করে ফেলেছ। আমি বসে বসে গুনলাম। সুলতানা বললেন, তাতে তোর কি সমস্যা? বিনা বলল, বিরক্তি লাগছে মা। একই জিনিস তো দুবার করলেই আমার বিরক্তি লাগে। তুমি ২১ বার করেছ, বিরক্তি লাগবে না? তার চেয়ে একটা কাজ করো, আমি মোড়া এনে দিচ্ছি, তুমি বারান্দায় বসে থাকো। সুলতানা বললেন, চুলায় গরম পানিটা দিয়ে রাখ। লিনা এসেই গরম পানিতে গোসল করে। পানিটা রেডি থাকুক। আপাকে আসতে দাও মা। আগেই গরম পানি কি জন্য? এমনও তো হতে পারে আপা আসবে না। সুলতানা তীক্ষ্ণ গলায় বললেন। বিনা বলল, ঠাট্টা করলাম মা। আর কখনো এরকম ঠাট্টা করবি না। আচ্ছা যাও, করব না। একটা বেবি ট্যাক্সি এসে থেমেছে মা। আবার মতো একটা মেয়ে নামছে। এই দেখো তোমার দিকে তাকিয়ে হাসছে। একটু হাতটা নাড়ো তো মা। সুলতানার মাথা ব্যথা দূর হয়েছে। তার এতই আনন্দ লাগছে যে চোখে পানি এসে যাচ্ছে। অথচ এত আনন্দিত হবার কিছু নেই। মেয়ে তো ঘরে ফিরবেই। চাকরি করে যে মেয়ে, সে ২-১ দিন দেরি করে ফিরবে, এটাই তো স্বাভাবিক। লিনা ধূপধাপ শব্দে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। সুলতানা দরজা খুলে দাঁড়িয়ে আছেন। তিনি গম্ভীর থাকার চেষ্টা করছেন, পারছেন না। মুখে হাসি এসে যাচ্ছে। ধূপধাপ শব্দটা তার আনন্দ বাড়িয়ে দিচ্ছে। মেয়েটা সব কাজে এত শান্ত, শুধু সিঁড়ি দিয়ে উঠবার সময় দৌড়ে উঠবে। কোনো একদিন পা পিছলে একটা ঘটনা না ঘটায়, মেয়েটাকে ধমক দিতে হবে। আজ না অন্য কোনো দিন। লিনা ঘরে ঢুকেই বলল, রান্না কি মা? সুলতানা বললেন, সেমের বিচি দিয়ে শিং মাছ, করলা ভাজি, ডাল। ঘরে বেগুন আছে, তুই চাইলে বেগুন ভেজে দিব। লীনা বলল, সব রান্না নর্দমায় ফেলে দাও তো মা। সব ফেলে দিয়ে হাঁড়ি পাতিল ধুয়ে ফেল। সুলতানা অবাক হয়ে বললেন, কেন? আজ বাইরে থেকে খাবার আসবে, স্যার খাবার পাঠাবেন। সুলতানা বললেন, খাবার পাঠাবেন কেন? লীনা বলল, আজ আমরা বিরাট এক কাজ পেয়েছি মা, এই উপলক্ষে খাবার আসবে। খুবই রোমাঞ্চকর ঘটনা। গোসল করে এসে তোমাকে বলবো। গোসলের পানি কি গরম আছে মা? সুলতানা লজ্জিত হয়ে রান্নাঘরে ছুটে গেলেন। তার মেয়েটা অফিস থেকে এসেই গরম পানি দিয়ে গোসল করতে চায়। এটা তিনি খুব ভালো করেই জানেন। তারপরও পানিটা গরম থাকে না। এ দোষটা তার। সুলতানা মনে মনে ঠিক করে ফেললেন, এই ভুলটা আর হবে না। লীনা বাথরুমে গোসল করছে। বাথরুমের দরজা অর্ধেক খোলা। দরজার ওপাশে মোড়া পেতে বিনা বসে আছে। গোসল করতে করতে বিনার সঙ্গে গল্প করা লিনার অনেক দিনের পুরানো অভ্যাস। গল্পগুজবের এই অংশে সুলতানা থাকেন না, কারণ তিনি লক্ষ্য করেছেন তাকে দেখলেই ২ মেয়ে গল্প থামিয়ে দেয়। এতে তিনি মনে খুব কষ্ট পান। নিজেকে বোঝানোর চেষ্টা করেন তাদের ব্যক্তিগত গল্প থাকতেই পারে, যে গল্প মাকে শোনানো যায় না। সুলতানার মন তাতে শান্ত হয় না। ২ বোনের গল্পের এই অংশে তিনি মন খারাপ করে রান্নাঘরে বসে থাকেন। বিনা বলল, তোমাদের কোম্পানি বড় কাজ পেয়েছে, তাতে তুমি এত খুশি কেন? তুমি তো মাসের শেষে বেতনটাই শুধু পাবে, বাড়াতে কিছু তো পাবে না। লীনা বলল, আমাদের কোম্পানি কাজ পেয়েছে, এই জন্যই আমি খুশি। আমাদের অবস্থা যে কি খারাপ যাচ্ছিল। স্যার শুকনো মুখে অফিসে বসে থাকতেন, কি যে মায়া লাগতো।
তোমার তো মায়া বেশি আপা। মায়ের বস্তা নিয়ে ঘুরবে না। একসময় বিপদে পড়ে যাবে। তোমার জন্য একটা আনন্দ সংবাদ আছে আপা। কি আনন্দ সংবাদ? ফিরোজ ভাই রাতে খেতে আসবে। কাজে গোসলের পর ভালো একটা শাড়ি পরো আপা। যে শাড়ি তুমি পরবে বলে এনেছো, এই শাড়ি পরলে তোমাকে কাজের বুয়া বোন বলে মনে হবে। লীনা লজ্জিত গলায় পড়ল। মনে হলে মনে হবে। ও আসবে বলে ইস্ত্রি করা শাড়ি পরে বসে থাকতে হবে নাকি? বিনা বলল, ফিরোজ ভাই তোমাকে যে শাড়িটা দিয়েছেন ওটা পরো। ফিরোজ ভাই খুশি হবেন। লীনা বলল, তোর কি ধারণা ও কি শাড়ি দিয়েছে মনে করে বসে আছে? এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। শাড়ি দিয়েছে কিনা এটা নিয়েও এটাও তার হয়তো মনে নেই। বিনা বলল, মনে না থাকলে তুমি মনে করিয়ে দিবে। কায়দা করে এক সময় বলবে, তুমি যে শাড়িটা দিয়েছিলে ওইটা পরেছি। আপা, শাড়িটা নিয়ে আসি। নিয়ে আয়। তোমার স্যার আজ কি খাবার পাঠাবে? জানি না তো কি পাঠাবেন। ভালো কিছু অবশ্যই পাঠাবেন। ওনার নজর খুব উঁচু। বিনা গম্ভীর গলায় বলল, আপা, তুমি তোমার স্যারের যে কোনো প্রসঙ্গ উঠলেই বেশ গদগদ ভাব করো। এটা আমাদের সামনে করো, খুব ভালো কথা। ফিরোজ ভাইয়ের সামনে কখনো করবে না। ছেলেরা এসব জিনিস নিতে পারে না। লীনা বলল, তোকে জ্ঞান দিতে হবে না। বিনা বলল, এখন তোমাকে একটা দামি উপদেশ দিব। উপদেশটা শুনলে তোমার মন ভালো হবে। কি উপদেশ? দেরি না করে ফিরোজ ভাইকে বিয়ে করে ফেলো। ব্যাপারটা অনেক দিন থেকে ঝুলছে। আর ঝোলা ঠিক হবে না। লীনা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। এই নিঃশ্বাস তৃপ্তি এবং আনন্দের। তার ছোট বোনটা উপদেশ দিতে ভালোবাসে। উপদেশ দেবার এই স্বভাব সে পেয়েছে বাবার কাছ থেকে। বাবা উপদেশ দিতে খুব পছন্দ করতেন। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি গম্ভীর ভঙ্গিতে উপদেশ দিতে চাইলেন। আমার ২ মেয়ে কোথায়? তোমরা আমার কয়েকটা কথা শোনো। উপদেশ ভাবলে উপদেশ, আদেশ ভাবলে আদেশ। এই বলেই তিনি মাথা চুলকাতে লাগলেন। লীনার ধারণা কোনো উপদেশ তার মনে আসছিল না। যতদিন যাচ্ছে বিনা বাবার ফটোকপি হয়ে যাচ্ছে। বাড়ি ফিরল রাত ১০টায়। মিস্ত্রিকে গাড়ি দেখিয়ে ফিরতে দেরি হলো। তার ইচ্ছে ছিল গোলাপ কিনবে। পান্থপথের সিগন্যালে গাড়ি অনেকক্ষণ দাঁড়ায়। ফুল বিক্রি করা মেয়েরা ছুটে আসে। সস্তায় খুব ফুল পাওয়া যায়। ২০০ টাকার ফুলে গাড়ির পেছনে সিট ভর্তি হয়ে যাবার কথা। বেছে বেছে আজই কোনো সিগন্যাল পড়ল না। স্যানেকটারে চলে এলো। গ্যারাজে বাড়ি রেখে কলিং বেলে হাত রাখতেই দরজা খুলে গেল। তার স্ত্রী নাজমা মনে হয় দরজা ধরেই দাঁড়িয়েছিল। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। সে ভেবে পেল না নাজমা এত রেগে আছে কেন। রাগের কোনো কারণ কি সে ঘটিয়েছে? নাজমার কোনো আত্মীয়ার বিয়েতে তাদের দুজনে যাবার কথা ছিল। সে কি ভুলে গেছে? নাজমার বাবা বেলায়েত হোসেন চিটাগাং থাকেন। তিনি খুবই অসুস্থ। তার কি কোনো খারাপ খবর এসেছে? নাজমা বলল, কটা বাজে জানো? কেন হাসি মুখে বলল, জানি না, সঙ্গে ঘড়ি নেই। ঘড়ি ফেলে এসেছি। অনুমান করতে পারো কটা বাজে? ৯:৩০ কিংবা ১০। সান শার্ট খোলার জন্য বোতামে হাত দিয়েছে। নাজমা বলল, শার্ট খুলবে না। ব্যাপার কি? ব্যাপার কি তুমি জানো না? সান তার মুখের হাসি ধরে রাখার চেষ্টা করছে। সে তার স্ত্রীকে ভালো একটা খবর দিবে। তার জন্য পরিবেশ তৈরি করতে হবে। নাজমা রাগে গনগন করছে। এই অবস্থায় তাকে বিশাল কাজ পাবার আনন্দময় খবর দেওয়া যায় না। ঘটনাটা কি বলো তো? অফিসে যাবার সময় তুমি দেখে যাওনি অন্তুর ১০২ জ্বর? জ্বর বেড়েছে নাকি? তুমি ভুলে গিয়েছিলে বিকালে এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে। বলেছ কি বলনি? ভুলে গেছি, জরুরি একটা কাজ ছিল। দেখে গেলে ছেলে জ্বরে ছটফট করছে, তারপরও ভুলে গেলে? এখন জ্বর কত? ১০৪ পর্যন্ত উঠেছিল, এখন ১০২।
তাহলে তো মনে হয় কমা শুরু হয়েছে। কমা শুরু করেছে কি করেনি এই ডাক্তারি কথা আমি তোমার কাছে শুনতে চাচ্ছি না। এক্ষুনি অন্তুকে নিয়ে ডাক্তারের কাছে যাও। এত রাতে ডাক্তার পাবো? ৯টার দিকে তো ডাক্তাররা ক্লিনিক বন্ধ করে বাড়ি চলে যায়। বাড়ি চলে গেলে তুমি ডাক্তারের বাড়িতে যাবে। আচ্ছা যাচ্ছি। আমি তোমার অফিসে মেসেজ দিয়েছিলাম। পাওনি? আমি বিকালে অফিসে ছিলাম না। তুমি যে অফিসে ছিলে না সেই খবর আমাকে অফিস থেকে দেওয়া হয়েছে। তুমি তোমার পিএকে নিয়ে বের হয়েছ ৩টার সময়। এতক্ষণ কি তার সঙ্গেই ছিলে? সারাক্ষণ গায়ে মেয়ে মানুষের বাতাস না লাগালে ভালো লাগে না? শোনো কিছু বলল না। অন্তু ঘুমোচ্ছিল, ঘুমন্ত অবস্থাতেই চাদর পেঁচিয়ে তাকে গাড়িতে নিয়ে তুলতেই সে চোখ মেলে সনকে দেখে হেসে ফেলে বলল, বাবা। তার গা ভর্তি জ্বর, চোখ লাল, ঠোঁট ফুলে গেছে। ঠোঁটের কোনায় হাসি চিকমিক করছে। অন্তুর বয়স ৮। বয়সের তুলনায় সে খুবই গম্ভীর। শুধু বাবা আশেপাশে থাকলে তার গাম্ভীর্য থাকে না। জ্বর বাঁধিয়েছিস নাকি রে বেটা? হুম। খুব ভালো করেছিস। অন্তু আগ্রহ নিয়ে বলল, খুব ভালো করেছি কেন বাবা? অন্তু জানে তার বাবা উল্টাপাল্টা কথা বলে। কথা শুনলে মনে হয় ভুল কথা। আসলে ভুল কথা না। বাবা যখন বলেছে জ্বর হয়ে ভালো হয়েছে, তাহলে নিশ্চয়ই ভালো হয়েছে। ভালোটা কি তা সে বুঝতে পারছে না। সে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, জ্বর বাঁধিয়ে ভালো করেছিস। কারণ জ্বর হবার কারণে সবাই ত্বকে নিয়ে ব্যস্ত। কেউ পানি ঢালছে, কেউ তার মাথায় হাত তুলে দিচ্ছে। স্কুলে যেতে হচ্ছে না। আমার স্কুল ভালো লাগে না বাবা। আমারও লাগে না। আমার ক্ষমতা থাকলে সব স্কুল আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। অন্তু আনন্দে হেসে ফেলল। সে আগেও লক্ষ্য করেছে একমাত্র বাবাই তার মনের কথাগুলি জানেন, আর কেউ জানে না। অন্তু বলল, বাবা তুমি সুপারম্যান হলে ভালো হতো। কিরকম ভালো? সুপারম্যানদের পাওয়ার থাকে, পাওয়ার দিয়ে তারা সব জ্বালিয়ে দিতে পারে। টিভিতে দেখেছি। কোন চ্যানেলে? কার্টুন চ্যানেলে। আমি সুপারম্যান হলে তুই কি হতি? সুপারম্যানের ছানা? দেখ, সুপারম্যানদের কোনো ছানা থাকে না। বাবা, আমার নাক দিয়ে সর্দি পড়ছে। গাড়িতে টিস্যু আছে? টিস্যু বিস্যু নেই, শার্টের কোনায় সর্দি মুছে ফেল। মা বকবে। মা জানলে তবেই না বকবে। নাকে সর্দি হয় কেন বাবা? নাকটা হলো নদীর মতো। বর্ষার সময় নদীতে যেমন পানি আসে, নাকে সেভাবে সর্দি আসে। নাকে সর্দি আসলে বুঝতে হবে শরীরে বর্ষা নেমেছে। ধ্যাত, বাবা তুমি মিথ্যুক হয়ে যাচ্ছ। তাই একটু একটু হচ্ছি। অন্তু, ডাক্তারের কাছে না গেলে কেমন হয়? অন্তু উৎসাহের সঙ্গে বলল, খুব ভালো হয় বাবা। ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে চল দুজন খানিকক্ষণ রাস্তায় করি। আইসক্রিমের দোকান থেকে দুটো কোন আইসক্রিম কিনে খায়। বাবা আমি কিন্তু চকলেট ফ্লেভার খাবো। তুমি কোনটা খাবে? আমি খাবো ভ্যানিলা। তবে তোর চকলেট কোণে একটা কামড় দিব। ছোট করে কামড় দিও বাবা। আমার মুখের যে সাইজ আমি সেই কামড়ই দিব। এর চেয়ে ছোট করে কামড় দেব কিভাবে? আমার মুখ কি তোর মতো ছোট? অন্তু বলল, বাবা আমি কি তোমার ভ্যানিলা আইসক্রিম কোণে একটা কামড় দিতে পারি? না, আমি সবকিছু শেয়ার করতে রাজি আছি। আইসক্রিম শেয়ার করতে আমি রাজি না। অন্তু ছোট্ট নিঃশ্বাস ফেলল। বাবা যা বলছে তা হলো অন্তুর একেবারে মনের কথা। অন্তুর মতো অন্তুও বাবার মতো আইসক্রিম শেয়ার করতে পারে না। অন্তু কিছুতেই বুঝতে পারে না পৃথিবীতে শুধুমাত্র বাবা কি করে তার মনের কথাগুলো বুঝে ফেলে। আর কেউ তো বুঝতে পারে না। বাবা, কিরে বেটা? শরীর খারাপ লাগছে বাবা। মাথা যন্ত্রণা করছে? হুম। দেখি মাথাটা আমার কাছে নিয়ে আয় তো, জ্বর দেখি। অন্তু মাথায় গিয়ে দিল। জ্বর দেখল অনেক জ্বর। একজন ডাক্তার আসলেই দেখানো দরকার। হাসপাতালগুলি সারারাত খোলা থাকার কথা। শিশু হাসপাতালে নিয়ে গেলে কেমন হয়? শিশু হাসপাতাল কোন দিকে তাও তো মনে পড়ছে না। মন্টু বলল, বাসায় যাব বাবা। হাসান বলল, তোর জ্বর তো বেড়েছে রে বেটা। একজন ডাক্তার দেখে তারপর চল বাড়ি যাই। কোনটা আগে করব, ডাক্তার না আইসক্রিম? আইসক্রিম খাও না বাবা, আমাকে কোলে নাও।
গাড়ি চালাতে চালাতে কোলে নিব কিভাবে? তুই বরং এক কাজ কর, আমার গায়ে হেলান দিয়ে বসে থাক। ছেলেকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে তার 11:45 বেজে গেল। ডাক্তার কোনো ওষুধ দেননি। প্রথম দিনের জ্বরে কিছু বোঝা যায় না। জ্বর কমানোর জন্য সাপোজিটরি দিয়েছে, প্রচুর তরল খাবার খেতে বলেছে। সে ছেলেকে বিছানায় শুয়ে দিয়ে রান্নাঘরে চলে এলো। সিগারেট খাবে, দেশলাই রান্নাঘর থেকে দেশলাই নিতে হবে। নাজমা বলল, খবরদার এখন সিগারেট খাবে না, হাত মুখ ধুয়ে আসো, ভাত খাবে। রাত 12টা পর্যন্ত আমি খাবার নিয়ে বসে থাকতে পারবো না। খাবারের কথায় তার মনে পড়ল লিনার বাসায় তার খাবার পাঠানোর কথা। ওরা সবাই নিশ্চয়ই না খেয়ে অপেক্ষা করছে। খুবই ভুল হয়েছে। এত রাতে খাবারের কোনো দোকান কি খোলা আছে? 15 ঢাকার কিছু রেস্টুরেন্ট সারা রাত খোলা থাকে। ওদের মোগলাই খাবার খেতে ভালো। নাজমা বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? কি চিন্তা করছো? আমাকে এখন একটু বের হতে হবে। কোথায়? সে চুপ করে আছে। সে অন্য একজনের জন্য খাবার কিনতে যাবে, এটা বলা মোটেও যুক্তিসঙ্গত হবে না। কি বলা যায় তা তার মাথায় আসছে না। কি হলো, কোথায় যাবে? জরুরি কাজ আছে, একজনকে খবর দিতে হবে। পরিষ্কার করে বলো তো, ঝেড়ে কাশো। ঝেড়ে কাশার কিছু নেই, আমার খুবই জরুরি কাজ। নাজমা শান্ত গলায় বলল, রাতে ফিরবে? রাতে ফিরবো মানে রাত থাকবো কোথায়? রাত 12টার সময় জরুরি কাজে যাচ্ছ, 2টোর সময় ফেরাচ্ছে, না ফেরা ভালো না? তুমি শুধু শুধু রাগ করছো না নাজমা। আমি মোটেও রাগ করছি না, আমি সুন্দর একটা সাজেশন দিলাম। আচ্ছা শোনো, তোমার জন্য একটা ভালো খবর আছে। ভালো খবরটা এখন শুনবে নাকি রাত 2টোর সময় যখন বাসায় ফিরবে তখন শুনবে? ভালো খবরটা কি? নিতেরও জ্বর এসেছে 102। এটা ভালো খবর হলো কিভাবে? আমাদের অসুখ বিসুখ হলে তো তুমি তো মনে হয় আনন্দিতই হও, এই জন্য বলেছি ভালো খবর। সান সিগারেট ধরালো। খুব ক্লান্তি লাগছে, তারপরেও সে গাড়ি নিয়ে বের হলো। গাড়ির তেল একেবারে শূন্যের কোঠায়। কোনো পেট্রোল পাম্প থেকে তেল নিতে হবে। ফিরোজ ঘড়ি দেখে বলল, লিনা, 12টা বাজতে 5 মিনিট বাকি। আমার তো মনে হয় না খাবার আসবে। ঘরে যা আছে তাই দিয়ে দাও, খিদে লেগেছে। লিনা রান্নাঘরে গেল। সুলতানা বুদ্ধি করে ভাত চড়িয়ে দিয়েছিলেন। তিনি বেগুন ভাজতে বসলেন। বেসনে বেগুন বেসনে বেগুন ডুবিয়ে ভাজা। বেগুন বিস্কিটের মতো শক্ত থাকে, ফিরোজ খুব পছন্দ করে। সুলতানা লিনার দিকে তাকিয়ে বললেন, তুই এমন মুখ কালো করে আছিস কেন? খাবার আসেনি এই অপরাধ তো তোর না, উনি ভুলে গেছেন। লিনা বলল, স্যার ভুলে যাবার মানুষ না, খাবার ঠিকই আসবে, সবাই যখন খেতে বসবে তখন আসবে। সুলতানা বললেন, খেতে খেতে যদি চলে আসে তাহলে তো ভালোই। তুই রান্নাঘরে বসে আছিস কেন? যা, ফিরোজের সঙ্গে গল্প কর। আমার গল্প করতে ইচ্ছা করছে না মা, মাথা ধরেছে। বেশি মাথা ধরেছে? হুম। তুই অতিরিক্ত টেনশন করিস। তোর হয়েছে আমার মতো স্বভাব, টেনশন করা। লীনা বলল, মা, আমার একটা ব্যাপার নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে। আমার ধারণা স্যার গাড়ি নিয়ে বের হয়েছেন, গাড়ি আবার নষ্ট হয়েছে। স্যারকে আমি বলবো এবার যেন অবশ্য উনি একটা নতুন গাড়ি কেনে। বলিস, ভাঙা গাড়ির মধ্যে উনি যে কি পেয়েছেন কে জানে। ফিরোজ বিনার সঙ্গে ভূতের গল্প শুরু করেছে। বিনার খুবই বিরক্তি লাগছে, তারপরও ভাব করছে যেন আগ্রহ নিয়ে শুনছে। 6-7-এ পড়া মেয়েদের কাছে এই গল্প ভালো লাগতে পারে। বিনা এবছর অনার্স ফাইনাল দিবে। বিনা এবছর অনার্স ফাইনাল দিবে। তার সাবজেক্ট ফিজিক্স। ফিজিক্সের একজন ছাত্রীর কাছে ভূতের গল্প করাটাও তো ক্রাইম। বুঝলে বিনা, আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করলাম প্ল্যান চেট করব। তবে নর্মাল যে প্ল্যান চেট করা হয় সেরকম না, একটু অন্যরকম। হিন্দিয়ানি মতে মৃত আত্মাকে আহ্বান করা। এটাকে প্ল্যান চেট বলে না, বলে চক্র। গোল করে হাতের পর হাত রেখে বসতে হয়। মানুষ লাগে বেজোড় সংখ্য। একজনের বাঁ হাতের ওপর অন্যজনের ডান হাত থাকে। সবাইকে
পাক পবিত্র হয়ে বসতে হয়। শুদ্ধ মনে আত্মাকে আহ্বান করতে হয়। বিনা বলল, ফিরোজ ভাই খাবার দেওয়া হয়েছে, খেয়ে তারপর গল্পটা শেষ করুন। ফিরোজ বলল, খেয়ে গল্প করা যাবে না, 12টা বাজে, আমাকে মেসে ফিরতে হবে। তাহলে গল্পটা অন্য আরেক দিনের জন্য তোলা থাকুক। তুমি কি গল্পটা ইন্টারেস্ট পাচ্ছ না? খুবই ইন্টারেস্ট পাচ্ছি। আসুন খেতে আসুন। খেতে খেতে গল্প করব। আপাও শুনবে। আপা আবার ভূতের গল্প খুবই পছন্দ করে। সে কোথায়? আপা বারান্দায় দাঁড়িয়ে আছে। আপার ধারণা তার স্যার খাবার পাঠাবে। ফিরোজ বিরক্ত গলায় বলল, পাঠালে পাঠাবে, তার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে নাকি? লীনা চরিত্রের মধ্যে বাড়াবাড়ি ব্যাপার আছে। বাড়াবাড়ি ব্যাপারটা আমার পছন্দ না। মিনা বলল, খেতে আসুন ফিরোজ ভাই। আরেকটা কথা, আপার কোনো বদনাম আমার সামনে করবেন না। এটা আমি খুবই অপছন্দ করি। আপার মতো ভালো মেয়ে এই পৃথিবীতে তৈরি হয়নি। কোনোদিন হবে বলে মনেও হয় না। আপার বদনাম শুনলে এই জন্যই আমার ভালো লাগে না। ফিরোজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, বাড়াবাড়ির প্রবণতা তোমার মধ্যেও আছে। বিনা বলল, থাকুক, সব মানুষ তো আর একরকম হয় না। আমরা দুবোন একটু আলাদা। ফিরোজ বলল, আমার কেন জানি খিদে মরে গেছে। খাবার সময় পার হয়ে গেলে আমি খেতে পারি না। তোমরা খেয়ে নাও, আমি বরং চলি। 12:30টায় মেসের গেট বন্ধ করে। ডাকাডাকি করে দারোয়ান ডাকতে হয়। মেসের ম্যানেজার বিরক্ত হয়। আপনি খাবেন না? খেতে যাচ্ছি না। ফিরোজ ভাই, আপনি অকারণে রাগ দেখাচ্ছেন। রাগ দেখাবার মতো কিছু হয়নি। আপনি না খেলে আপা খুব কষ্ট পাবে, মা কষ্ট পাবে। আমার কিছু যাবে আসবে না, আমি সহজে কষ্ট পাই না। ফিরোজ খেতে বসল। ফিরোজের সঙ্গে খেতে বসল লীনা, বিনা। লীনা খাবে না। তার হঠাৎ মাথা ধরা এমন বেড়েছে যে সে মাথা তুলতে পারছে না। সে ঘর অন্ধকার করে শুয়ে আছে। রাত 1টার মতো বাজে। সুলতানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং নিচু গলায় গল্প করছেন। লীনা যখন ছোট ছিল তখন সে কি করত, সেই গল্প। লীনা চুপ করে বসে আছে। সে মার কথা শুনে যাচ্ছে। নিজ থেকে একটা কথাও বলছে না। সুলতানা একসময় বললেন, কাজটা তুই ভুল করেছিস মা। লীনা বলল, কি ভুল করলাম? ফিরোজ তোকে এতবার খেতে ডাকলো, তুই খেতে এলি না। বেচারা একা একা খেয়েছে। একা তো খায়নি, বিনার সঙ্গে ছিল। বিনা থাকার তোর থাকা কি এক হলো? আমার মাথা ধরেছিল মা, আমি মাথাই তুলতে পারছিলাম না। ফিরোজ হয়তো ভাবছে তোর স্যার খাবার পাঠায়নি এই দুঃখে তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিস। ভাবলে ভেবেছে আমার দুঃখ হওয়াটাই তো স্বাভাবিক। কলিং বেল বাজছে। লীনা চমকে উঠল। কেউ কি এসেছে? স্যার আসেননি তো? লীনা ধর্মর করে উঠে বসল। বিনা এসে ঘরে ঢুকে বাতি জ্বালালো। সুলতানা বললেন, কে এসেছে রে? বিনা বলল, আপা স্যার এসেছেন, এক গাদা খাবার নিয়ে এসেছেন। সুলতানা তীক্ষ্ণ চোখে বড় মেয়ের দিকে তাকালেন। লীনা কাঁদছে। তার গাল বেয়ে টপ টপ করে পানি ঝরছে। সুলতানার বুক ধক করে উঠল। চোখে পানি আসার মতো কোনো ঘটনা তো ঘটেনি। মেয়ের চোখে পানি কেন? স্যারের মাথায় ক্রিকেটারদের টুপির মতো সাদা টুপি, গায়ে হালকা নীল রঙের শার্ট, পরনে জিন্সের 3-4 পকেটওয়ালা প্যান্ট, কিন্তু পায়ে স্পঞ্জের স্যান্ডেল। গতকালই গর্তে পড়ে পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা পেয়েছে। জুতা পরার কোনো উপায় নেই। সাইডে কাজ করার সময় তার পায়ে থাকে কাপড়ের জুতো। আগামী কয়েকদিন এই জুতা সে পরতে পারবে তার সম্ভাবনা নেই। তার ডান পা ফুলে উঠেছে। এখন পা ফেললেই তার জন্য সমস্যা। সকাল 10টা। সে আগ্রহ নিয়ে চারদিকে তাকাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে চারপাশের অবস্থা দেখে সে মোটামুটি তৃপ্ত। তবে আরও অনেক কিছু করার বাকি। 1 সপ্তাহে কাজ যতটুকু আগানোর কথা ততটুকু অবশ্য আগায়নি। 3টে টিউবওয়েল বসানো হয়েছে। ডিপ টিউবওয়েলের কাজ চলছে, এখনো শেষ হয়নি। 2টো বড় জেনারেটর চলে এসেছে। ইলেকট্রিক লাইন টানার কাজ মোটামুটি শেষ।
ওয়ার্কারকে থাকার জন্য ৪ টা লম্বা টিনের শেড করা হয়েছে। এই মুহূর্তে ১১৮ জন ওয়ার্কার কাজ করছে। এই সংখ্যা আরও বাড়বে। আরও ২ টো টিন শেড বানাতে হবে। একেক ধরনের ওয়ার্কার একেকটা টিন শেডে থাকবে। মাটি কাটার মানুষেরা একটিতে, রাজমিস্ত্রিরা আরেকটিতে, লোহার কারিগররা আরেকটিতে, ইলেকট্রিক মিস্ত্রি, রং মিস্ত্রি অনেকগুলি দল। সংখ্যায় বেশি হলেই কাজ ভালো হয় না। সংখ্যাটাকে কাজে লাগানোর জন্য একদল হুকুম দেবার লোক লাগে। হাসান এই শ্রেণীর লোকেরই অভাব অনুভব করছে। তবে সে অত্যন্ত আনন্দিত যে মজুকে পাওয়া গেছে। মজুর বয়স ৪০-এর মতো, কাকলাসের মতো চেহারা। চামড়া রোদে পুড়ে প্রায় ঝলসে গেছে। গলার স্বরে সামান্য সমস্যা আছে। কথা বলে চিচি করে। তার খুব ঘনিষ্ঠজন ছাড়া তার সব কথা কেউ বুঝতে পারে না। মজুর যে কোনো কাজ জানে, যে কোনো সমস্যা বুদ্ধি খাটিয়ে করতে পারে। মজুকে যদি বলা হয় মজু এ কাজটা করতে হবে, সম্পূর্ণ মাটির ঘরবাড়ি হবে, ঘরের ছাদও মাটির। বৃষ্টি পড়লে মাটির ছাদ গলে বাড়ি ধসে যাবে। একটা বুদ্ধি বের করো যেন ছাদ ধসে না যায়। মজুর দাঁত দিয়ে আঙ্গুলের নখ কাটতে কাটতে বলবে, আচ্ছা। পারা যাবে না? মজু অবশ্যই হ্যাঁ সূচক মাথা নাড়বে। তার ধারণা মজুর ঘাড়ে কোনো সমস্যা আছে বলে সে মাথা নাড়তে পারে না। শারীরিক সমস্যার কারণে হ্যাঁ সূচক মাথা নাড়ে। যেহেতু হ্যাঁ সূচক মাথা নেড়ে ফেলেছে, সেহেতু কোনো না কোনো বুদ্ধি বের করে কাজটা করে ফেলে। তার মতে এরকম একটা লোক পাশে থাকা ১০টা হাতি পাশে থাকা সমান। মজুর মতো আরেকজন আছে মোবারক। সান তাকে ডাকে ফাঁকিবাজ মোবারক। তার প্রধান লক্ষ্য কিভাবে ফাঁকি দিবে। শুধু একা ফাঁকি দিবে না, পুরো দল নিয়ে ফাঁকি দিবে। ফাঁকি ধরা পড়লে মিষ্টি করে হাসবে, মাথা চুলকাবে। মোবারক মূলত রং মিস্ত্রি, কিন্তু সেও মজুর মতো সব জানে এবং তীক্ষ্ণ বুদ্ধি। মোবারকের বুদ্ধি কানে লাগাতে হলে তার পেছনে সবসময় একজনকে লেগে থাকতে হয়, যার প্রধান কাজ মোবারক কোন দিক দিয়ে ফাঁকি দিচ্ছে সেটা বের করা। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সদ্য পাশ করা ৩ জনকে তার প্রজেক্টে কাজ দিয়েছে। এদের বয়স অল্প। নতুন চিন্তাভাবনায় এরা ভালো কাজ করবে, কার্যক্ষেত্রে সেরকম দেখা যাচ্ছে না। প্রজেক্টের ব্যাপার দেখে এরা মোটামুটি হকচকিয়ে গিয়েছে। তারা ৩ জনই একসঙ্গে দাঁড়িয়ে নিচু গলায় কথা বলে, খুবই আনাড়ি ভঙ্গিতে সিগারেটের টান দিয়ে খক খক করে কাশে। ধারণা চাকরি পাওয়ার পর তারা সিগারেট ধরেছে। হাসানকে তারা ৩ জনেই কোনো কারণ ছাড়াই অসম্ভব ভয় পায়। হাসান তাদেরকে এখনো কোনো কাজ দেয়নি। বিরাট কর্মযজ্ঞে পড়ে ৩ তরুণ ইঞ্জিনিয়ারের শুকনো মুখ দেখতে তার ভালো লাগে। ৩ জন এখন গিট্টু পাকিয়ে আছে। গিট ফারিয়ে ৩ জনকে ৩ দিকে লাগিয়ে দিতে হবে। এমন কাজের চাপে ফেলতে হবে যেন তাদের দেখা হয় রাত ১০টার পরে। সানপাল ল্যাংচাতে ল্যাংচাতে এগুচ্ছে। তাকে এগোতে দেখে দূর থেকে প্রায় ছুটতে ছুটতে লীনা উপস্থিত হল। হাঁপাতে হাঁপাতে বলল, স্যার কোথায় যাচ্ছেন? কোথাও না, একটু হাঁটি। আপনার পা ফুলে কি হয়েছে? এ অবস্থায় আপনি হাঁটছেন, পা তো আরো ফুলবে। ফোলা পাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আপনি যাচ্ছেন কোন দিকে? বিশেষ কোনো দিকে না, আমি পুরো জায়গাটার একটা চক্কর দিব। লীনা আতঙ্কিত গলায় বলল, পুরো জায়গাটা চক্কর দিতে তো স্যার সন্ধ্যা হয়ে যাবে। স্যার আপনি একটা ভ্যান গাড়িতেও বসুন, ভ্যান গাড়ি আপনাকে টেনে নিয়ে যাক। তুমি আমার জন্য ব্যস্ত হয়েও না। আমি যত বেশিবার জায়গাটা ঘুরব, তত বেশি জায়গাটা আমার মাথায় ঢুকবে। পরিকল্পনা করতে আমার তত সুবিধা হবে। স্যার আমি আপনার সঙ্গে আসছি। তোমাকে সঙ্গে আসতে হবে না, তোমার গেস্ট এসেছে, গেস্ট এন্টারটেইন করো। গেস্টদের মধ্যে একজনকে দেখে মনে হলো তোমার বোন, একই রকম চেহারা। আরেকজনকে? লীনা লজ্জিত গলায় বলল, ফিরোজ ভাই। ও আচ্ছা, এনার সঙ্গে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে? বিয়ে কবে? এখনো ঠিক হয়নি স্যার। ফিরোজ সাহেব কি করেন? একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন। তোমার গেস্টরা কি আজ থাকবেন না চলে যাবেন? গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন
বৃষ্টি ও মেঘমালা পর্ব ২।